जिंदाबाद 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 যাচ্ছে কবিগণ বলছি মনকে আসবার জন্য আপনাকেও বলছি মনকে আসবার জন্য পাড়াতে বাধ্য হলো। তাদের হাতে আরেকটা ক্ষমতা থাকে, কারণ তাদের কারখানায় উৎপাদিত দ্রব্যের মালিক হচ্ছে তারা। সেই দ্রব্য কোথায় বিক্রি হবে, কত দামে বিক্রি হবে, তার প্রাইস ইন্ডেক্স তৈরি করে মালিক, শ্রমিকরা না। আপনার মাইনা 300 টাকা বাড়িয়ে দিল, কিন্তু বাজারে তাদের উৎপাদন করা হরলিক্সের দাম, তাদের উৎপাদন করা জুতোর দাম, তাদের উৎপাদন করা ওষুধের দাম তারা বাড়িয়ে দিল তার থেকে ডাবল। আপনি একটা কারখানার শ্রমিক, আপনি মাঝে বাড়ি গিয়ে বউকে গল্প করলেন যে অনেক আন্দোলনের পর জানো আমার 400 টাকা মাইনে বেড়েছে। পরের মাসে বাজারে চাল ডাল গম তেল নুন জনতা শাড়ি অজন্তা হাওয়াই চপ্পল যা আপনি কিনতে যাবেন সেখানে লোকাল ট্যাক্সেস এক্সট্রা সরকার ট্যাক্স বসাবে আর মালিক তার দাম নির্ধারণ করবে কস্ট প্রাইসের উপর লাভ রেখে প্রফিট রেখে সে সেলিং প্রাইস তৈরি করবে, বিক্রয় মূল্য। সেখানে শ্রমিকের কোনো ভূমিকা নেই, ইউনিয়নের কোনো ভূমিকা নেই, গণতান্ত্রিক মানুষের ভূমিকা নেই। যদি সে পার্লামেন্টে তার প্রতিনিধি অনেক না পাঠাতে পারে, যদি সে বিধানসভায় তার স্বার্থের কথা উল্লেখ করবার লোক না পাঠাতে পারে, সেই কারণে দাঁড়িয়ে রাজনৈতিক বোঝাপড়া আমাদের লড়াই করতে হয় শুধু কারখানার ম্যানেজমেন্ট আর থানার পুলিশ দারোগার সাথে না। কমিউনিস্ট পার্টি মনে করে এই ব্যবস্থাটার বিরুদ্ধে লড়তে গেলে আসলে শেষ পর্যন্ত লড়াই করতে হয় আমাদের দেশের সামরিক শক্তি, আমাদের দেশের পুলিশি ব্যবস্থা, আমাদের দেশের আমলাতন্ত্র, আমাদের দেশের এমনকি মিডিয়া গণমাধ্যম, তারপরেও দেখছেন বিচার ব্যবস্থা। ব্রিজ ভেঙে পড়া এসব কল্লোলদার কথা শুনতে শুনতে ভাবছিলাম এই এলাকা দিয়ে নিয়মিত যাতায়াত আমার আছে, খুব কাছেই আমার এখানে একটি কাজের জায়গা আছে, ভি লাইন বলে আপনারা চিনবেন। রেল লাইনটা ঠিক আগে যেখানে লেভেল ক্রসিংটা আছে, ঠিক ঠিক লেভেল ক্রসিং এর আগে বাহাতে মাঝে মাঝে কাজের জন্য আসতে হয়। তার আগে হাইড রোডে নিয়মিত আসতাম কাজের জন্য। এই এলাকা দিয়ে যাতায়াত আমার আছে এবং এই এলাকায় গণশক্তিকে কেন্দ্র করে আজকে আমাদের যে সভা হচ্ছে তাতে যে আপনারা উপস্থিত হয়েছেন এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি অনেকটা ঘুরে এলাম, আমাদের মাইক লাগানো হয়েছে বেশ দূর পর্যন্ত এবং আমাদের কথা বিস্তৃতভাবে এলাকার মানুষ শুনতে পাচ্ছেন। আমি কয়েকটি কথা যেগুলো মনের মধ্যে আসছে পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে যারা বসে আছেন, যারা আমাদের কথা শুনছেন, দয়া করে তাদেরকে বোকা ভাববেন না। তাদের আর এই সন্ধ্যেবেলা আজকে অন্য কোনো কাজ ছিল না বলে এখানে বসে আছেন এইটা ভাববেন না। কমরেড সূর্যকান্ত মিশ্র একবার বলেছিলেন যদি লড়াই কঠিন না হয় তাহলে লড়াই লড়ে মজা কোথায়। আজকে এই কঠিন সময়ে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বামপন্থী কমরেডরা, বামপন্থী ছেলে মেয়েরা, পাকা চুল হোক কালো চুল হোক, নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় আছে। এসএফআই এর ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে শিক্ষা অঙ্গনে যে দুর্নীতি হয়েছে
শিক্ষা নিয়ে যে কেনা বেচা হয়েছে, শিক্ষকের চাকরি নিয়ে যে কেনা বেচা হয়েছে, তাতে সার্বিকভাবে এই যে হেলে পড়া বাড়িগুলো দেখছি, আসলে আমাদের রাজ্যটায় সমস্ত সিস্টেমগুলো, প্রত্যেকটা নিয়ামক সংস্থা হেলে পড়েছে। তার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় আছে। আজকে আমরা এখানে মিটিং করছি। এই মিটিংয়ে আমরা এই কথাগুলো মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে চাই। ডেমোক্রেসি ইংরেজিতে, আবার মাসে আমরা উদ্যোগ গ্রহণ করেছি কলকাতা জেলার পক্ষ থেকে উর্দুতেও পত্রিকা, ফলে আমরা সেই পত্রিকাও করছি আওয়ামী তহরিক। ফলে আমরা চাই মানুষের কাছে যাতে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া যায়, लोगों के बीच में एकता का पैगाम। जो लोग समझते हैं दीदी और मोदी का लड़ाई है, उनसे कहना चाहते हैं अरे दीदी और मोदी में कोई अंतर नहीं है। अंतर इतना है कि मोदी जी हिंदी में बोलते हैं, दीदी बांग्ला में बोलती है। बेकार नौजवान जब रोजगार मांगता है तो मोदी जी बोलते हैं पकौड़ा बेचो। देखे ना प्रतिवाद करने में बेचारे पोस्ट ग्रेजुएट स्टेशन पर पकौड़ा बेच रहे हैं, और दीदी बोलती थी अरे पागल तेलेर भाजा बिक्री कर। এখন তেলের ভাজা থেকে চা বিক্রি। असल में चाय वाला प्रधानमंत्री, दीदी उनका बात चाय बेचो। देश के अंदर बेकारी है, बेरोजगारी है, बंगाल में बेकारी बेरोजगारी है। भारत की सरकार एक के बाद एक सरकारी संपत्ति बेच रही, पश्चिम बंगाल की सरकार भी सरकारी संपत्ति बेच रही। पूरे देश के अंदर में कोई नियुक्ति नहीं, हमारे राज्य के अंदर में नियुक्ति नहीं। धर्म की को लेकर के धर्म की आड़ में राजनीति। कोई बोलता है हम मंदिर बनाएंगे, कोई बोलता है मस्जिद बनाएंगे। देख लेना, राम मंदिर হবে, দিদি বলছেন জগন্নাথ মন্দির, আর আবার ওনার একজন সাংসদ বলছেন উনি বাবরি মসজিদ বানাবেন। আমরা বলছি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা বানানোর জন্য সরকারের প্রয়োজন না, রাষ্ট্রের এই দায়িত্ব না। রাষ্ট্র আমার আপনার পয়সা চলে। আমরা ট্যাক্স পেয়ার যারা, আমরা ধর্ম মানি না মানি, এই পয়সা কোনোদিন মসজিদ মন্দির বানানো যায় না, গির্জা গুরুদ্বারা করা যায় না। जिस दिन भाजपा कोई पार्टी था नहीं था, तभी धर्म था, तभी मंदिर भी था, मस्जिद भी था, गिरजा भी था, गुरुद्वारा भी था। मंदिर, मस्जिद, गिरजा, गुरुद्वारा बनाने के लिए अलग कमेटियां हैं। वो मंदिर, मस्जिद, गिरजा, गुरुद्वारा बनाते हैं, उसका रेख देख करते हैं। सरकार की जरूरत नहीं है। सरकार का काम है रोटी, कपड़ा और मकान, शिक्षा और स्वास्थ्य। हमारे देश के अंदर रोटी, कपड़ा, मकान, शिक्षा, स्वास्थ्य नहीं है। बेकारी बढ़ती जा रही, बेरोजगारी बढ़ती जा रही, शिक्षा का संशोधन कर रहा, संकोच कर दिया जा रहा, लेकिन मंदिर और मस्जिद का कंपटीशन हो रहा। কল্লোলদা, আজকে ডিজিটাল বোর্ড লাগালে গণশক্তি কি শক্তি বাড়বে? ডিজিটাল বোর্ড লাগানোর মধ্য দিয়ে আমরা মোট যে উদ্যোগ নিচ্ছি তার এটা একটা পার্ট। ওটা লাগালে গণশক্তির শক্তি বাড়বে কেন? ওটা লাগানোর জন্য যে শক্তি অর্জন করেছে তা নিয়ে এলাকায় এলাকায় গণশক্তি আরও বেশি সংখ্যায় নিয়ে গেলে গণশক্তির প্রচার বাড়বে আর মানুষ আমাদের দিকে আসবে। আর আমি শুনলাম আপনি বলেছেন গণশক্তি বাড়লে নাকি বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে, কি করে? আমি এরকম কথা বলিনি তো। গণশক্তি যে খবর একচেটিয়া বড়লোকরা দেয় না, শ্রমজীবী সংখ্যাগরিষ্ঠ মানুষ তার কথা বলে গণশক্তি। ওই জন্য লেখা থাকে আমরা নিরপেক্ষ নই, আমরা মেহনতি মানুষের পক্ষে। তাহলে এইটাই ইম্পর্টেন্ট আজকের। নিশ্চয়ই এটাই তো ইম্পর্টেন্ট। थैंक यू फयाज भाई, हमने अभी कललदा से यही पूछा था कि गणशक्ति का जो बोर्ड है उसको डिजिटल कर देने से क्या गणशक्ति वाकई में शक्तिमान हो जाएगा? आज ज़रूरत है गणशक्ति के प्रचार का, विज्ञापन का ज़माना है। गणशक्ति के ऊपर में हर तरफ का आक्रमण हो रहा है। पूंजीपति, जोतदार, ज़मींदार, गुंडे, मवाली, बदमाश, कोई भी नहीं चाहता गणशक्ति चले, क्योंकि गणशक्ति आम लोगों की बात करता है, गणशक्ति मजदूरों की बात करता है, पिछड़े हुए वर्ग का लोगों का बात करता है। इसलिए गणशक्ति को सब लोग चाहता है मिटा दें, हम चाहते बढ़ा दें, तभी तो गणशक्ति बोर्ड के ऊपर हमला होता है। हम गणशक्ति का प्रचार जो एलईडी यहाँ से शुरू किए हैं ये और बढ़ाएंगे। हम गणशक्ति के प्रचार के अंदर से गणशक्ति पत्रिका का प्रसार करेंगे ताकि
समाज के अंदर में एक तरफ आरएसएस भाजपा जो देश को विभाजन कर रही है, संविधान को बर्बाद कर रही है, मिटाना चाहती है, उसके खिलाफ आवाज़ बुलंद कर पाएँ। दूसरी तरफ तृणमूल सरकार जो कि पूरी रिश्वतखोरी में डूबी हुई है, बीजेपी के साथ साठ गांठ के साथ सरकार चला रही है, इसके खिलाफ ये मुकाबला कर सकें और मजदूरों की बात को लेकर के, आम लोगों की बात को लेकर के आवाम के पास जा सकें। इसीलिए गणशक्ति का बोर्ड लगा के उसका प्रचार का काम कर रहे हैं। फैयाज भाई, एक खास दुखद खबर जो आज बहुत ज़्यादा घट गया, कुंभ के मेले में जो लोग गए थे भागम भाग में, बहुत से लोग हताहत हुए और बहुत से लोगों को अपना जान गंवाना पड़ा। उसके बारे में छोटा सा कुछ कहेंगे सर? बहुत दुखित घटना है कि तीर्थ करने जाने में वहाँ पर इस किस्म का स्टैम्पेड हुआ, लोगों का मौत हुई है। ये बहुत ही दुखित है। हम दुख प्रकट कर रहे हैं, उनके परिवार परिजन के साथ हमारा संवेदना है, लेकिन साथ ही साथ प्रशासन को इतना बड़ा कुंभ मेला जहाँ पर कि पूरे देश से लोग जाते हैं, तीर्थ के उद्देश्य से जाते हैं, तो वहाँ की सरकार को व्यवस्था लेनी चाहिए। क्यों स्टैम्पेड हो जाएगा? क्यों वहाँ पर जो है जो कानून व्यवस्था है उसमें गिरावट होगा? क्योंकि कानून व्यवस्था के गिरावट के कारण ही तो स्टैम्पेड हो जाता है। तो ये प्रशासन इसमें काफ़ी विफल रही है। ये दायित्व यूपी के सरकार को लेना पड़ेगा, जो सिर्फ धर्म को बेचने का काम करती है, लेकिन धार्मिक लोगों के जो धर्म का आचरण करने जाते हैं उनकी प्राण की रक्षा नहीं कर पाती है। ये निंदनीय है वहाँ की सरकार की। धन्यवाद। আজকে আপনি এখানে এসেছেন গ্লো সাইনবোর্ড যেটা লাগানো হলো, আপনার কি মনে হয় গ্লো সাইনবোর্ড লাগালে কি শক্তি বাড়বে গণশক্তিতে? আমরা বামপন্থীরা যে এই অঞ্চলে উপস্থিত আছি, মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক যে নিবিড়, মানুষের প্রয়োজনে বামপন্থীরা যে সবসময় রাস্তায় আছে, তারাতলা এলাকায় আমাদের মানুষের সাথে মানুষের সংযোগ আছে। কিন্তু আপনারা দেখবেন যে হাইওয়ে দিয়ে যাচ্ছেন, শহরের রাস্তা দিয়ে যাচ্ছেন, সবাই বিজ্ঞাপন সংস্থার হেল্প নিয়ে বিজ্ঞাপন করে। কিন্তু আমরা যে মেহনতি মানুষের পক্ষে এতদিন ধরে কাজ করছি এবং এই রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য এবং কেন্দ্রে যে সরকার চলছে, মানুষের ভাগ্যকে তারা যে লুট করছে। আপনারা যদি শিক্ষা দপ্তরের দিকে তাকান, রেশন দপ্তরের দিকে তাকান, এখন স্বাস্থ্য দপ্তরের দিকে তাকান, মানুষের ভবিষ্যৎ কি এই রাজ্যে? এবং এই জন্যে ঝাঁকে ঝাঁকে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা যে রাস্তায় আছি তার বিজ্ঞাপন হচ্ছে এই গণশক্তি বোর্ড। কারণ মানুষ জানে যে মেহনতি মানুষকে শিক্ষিত করার ক্ষেত্রে তাদের কাছে সঠিক, এই যে ধরুন অভয়াকে যেভাবে খুন করা হলো তার বিশ্লেষণী তথ্য, কারণ পড়াশোনা করলে মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ে, তো সেই জন্যে গণশক্তির প্রচার যাতে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যে প্রচার কোনো বাণিজ্যিক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেই প্রচারটাকে ধরে রাখার জন্যই আমরা আজকে এখানে সবাই মিলে সমবেত হয়েছি। আপনি একটু আগে বলছিলেন কি অনেক ছেলেরা এখন বাড়ি ছেড়ে চলে গেছে, পুরো পাড়া খালি, তার জন্য দায়ী কে মনে হয় আপনার? আমার মনে হয় এই যে সিঙ্গুরে শিল্পের মাধ্যমে যে সম্ভাবনা রতন টাটার মাধ্যমে তৈরি হয়েছিল পশ্চিমবাংলায়, সেইটা 2011 সাল নাগাদ পশ্চিমবাংলায় বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তৃতীয় স্থানে চলে আসি। প্রথমে ছিল গুজরাট, তারপরে মহারাষ্ট্র, তারপর আমরা মানে পশ্চিমবাংলা। সেখানে বিনিয়োগে যদি আজকে তাকান, আমরা অফিসিয়ালি 14-15 স্থানে আছি, কিন্তু সত্যি যাচাই করে দেখলে দেখা যাবে যে এত চুরি হয়েছে নানা ক্ষেত্রে, জমি ল্যান্ড নীতি ঠিক নেই, মানুষের কে ঠিকভাবে শ্রমিকদের তার পারিশ্রমিক দেওয়া হয় না। এর ফলে মানুষ হতাশায় পড়ে কাজের খোঁজে পেটের তাগিদে ভিন রাজ্যে ভিন দেশে চলে যাচ্ছে, তাতে সেটা বাধা দেওয়া যায় না। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারের পরিবর্তন এবং আমাদের যে শিল্পনীতি, যেটা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এইটাকে রক্ষা করে পশ্চিমবাংলায় কাজের জায়গা তৈরি করলে এই যে শক্তি বাইরে চলে যাচ্ছে, কারণ এই যৌবনের শক্তি, ছাত্র যুবর শক্তি, শিক্ষিত সমাজের শক্তি, এটাও তো একটা রাজ্যের ইনভেস্টমেন্টের মধ্যে ধরা প্রয়োজন। তারা যাতে এই রাজ্যে থাকে, তাহলে আবার তারা ফিরে আসতে পারবে। আপনারা বলুন তো, মুখ্যমন্ত্রীকে তো আপনারা সব জায়গায় সব কিছু উদ্বোধনে দেখেছেন, কিন্তু গত 10 বছরে একটা বড় শিল্প যেখানে কয়েক হাজার মানুষের চাকরি হতে পারে তার উদ্বোধনে আপনারা দেখেছেন? না, সেটা দেখা যায়নি।
আচ্ছা স্যার, এই যে ছেলেরা বাইরে চলে গেছে কিন্তু দিদি বলছে তার ভয় নেই, এখন যে বাড়িতে যে অবস্থা আছে সবাইকে আবার দুয়ারে সরকার দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। দুয়ারে সরকার নিয়ে তো আপনারা কাগজে প্রতিদিনই দেখছেন যে এই যে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে কিছু পাইয়ে দেওয়া, সেটা অবকাশ করে দিয়েছে এলাকায় এলাকায় যারা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের প্রতিনিধি, কাউন্সিলর, তারা এর থেকে মানুষের যা পাওনা, সে আমরা তো দুয়ারে সরকারের বিরোধিতায় নেই। আমরা গরিব মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছুরই পক্ষে। আমরা ভোটের প্রচারের সময় বারবার করে বলেছি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, বরং আমাদের ইন্ডিয়া জোটের যেটা আমাদের নির্বাচনী প্রচার ছিল তাতে লিখিতভাবে জানানো হয়েছিল যে মহিলাদের বছরে 1 লাখ টাকা, মানে মাসে 8,500 টাকা, 500 টাকা, 1000 টাকা নয়, বাড়িয়ে দেওয়া হবে। এই কথাটা আমি স্পষ্টভাবে আপনার কাছে জানাতে চাই। আমরা গণমুখী এই সমস্ত প্রকল্পগুলোর বিরুদ্ধে নেই, কিন্তু তার সঙ্গে যুবক যুবতীরা যাতে এখানে কাজ পায়, স্বাস্থ্যক্ষেত্রে এইভাবে যাতে দুর্নীতি না হয়, এইভাবে সরকারি কর্মচারী, একজন পিজিটি ডক্টর তার কাজের জায়গায় খুন হয়ে গেল, যেটার কিনারা হচ্ছে না সঠিকভাবে, মানুষ ক্ষোভে ফুঁসছে, এই অবস্থাটার পরিবর্তন চাই আমরা। ঠিক আছে স্যার, অনেকক্ষণ টাইম দিলেন আমার, কি ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।